জামাত ইসলামের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো, একটা মিষ্টি মধুর সম্পর্ক আমার সঙ্গে আছে। জামাত ইসলামের বহুদিন আগে থেকে। আমি আরেকজনের কথা বলি, দেওয়ার হোসেন সাইদি সাহেব, মীর কাসিম আলী সাহেব, ডাক্তার তাহের সাহেব, পর্যায়ক্রমে জামাত ইসলামের বহু লোকের সঙ্গে আমার দাওয়াত খাওয়ার সৌভাগ্য না হলেও জেল খেলার সৌভাগ্য হয়েছিল। পর্যায়ক্রমে ওনার সঙ্গে জেল খেলেছি আমি। আওয়ামী লীগের 17 বছর ইতিহাসে এই মানে শাসনামলে আমাকে কমপক্ষে 17 বার যেতে হয়েছে জেলখানার ভিতরে, অথবা বলতে পারেন 17 বার জেল থেকে বেরিয়েছি, বাইরে আসছিলাম, ভিতর থেকে বাইরে আসছিলাম আর 17 বার। এখন কিছুদিন পার্মানেন্টলি আসছি। এখন আল্লাহর রহমতে মাঝে মাঝে মনে হয় যে আর যাই হোক, কিছু হোক না হোক, পাই না পাই, শান্তি একটা আছে, হাসিনা নাই। আমরা সেই কথায় পরে আসি যে আমি বলছি আমাদের শ্রদ্ধেয় নিজামী সাহেব, আমি আমার এই বয়সে, আমার এই বয়সে আমি যত মাওলানা যাদের সঙ্গে আমি আমার আলেম, যাদের সঙ্গে আমার মেশার তৌফিক হয়েছে, আমি এখনও আমার মনে হয় না যে ওনার চাইতে জ্ঞানী একজন ব্যক্তির সঙ্গে কখনো আমার দেখা হয়েছে। নিজামী সাহেব আমার সঙ্গে অত্যন্ত ভিতরে মানে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে ইফতার করেছি, 2টি তারাবি, 2 রোজার 2 তারাবি আমরা একসঙ্গে পড়েছি, জামাতে পড়েছি। নিজামী সাহেব, আমাদের মুজাহিদ সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমি আপনার শফিকুর রহমান সাহেবকে, আমাদের আমির সাহেবকে আমি পরিচয় করে দিয়েছিলাম যে কার পিছনে আমরা নামাজ পড়েছি। যার পিছনে নামাজ পড়েছি ও আছে, কোথায় আছে জানেন? এই মুহূর্তে ও জেলখানার গেটে গেছে একজন কয়েদিকে ছাড়াতে, রিসিভ করতে। জেলখান থেকে হাসিনার অত্যাচারের আরেকজন নিপীড়িত মানুষ, যাকে আমি অনেক কষ্টে মানে আল্লাহর রহমতে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছি, তাকে সে আনতে গেছে, তাকে নিয়ে আসতাম, তাকে দেখাতাম যে কার পিছনে আমরা নামাজ পড়েছি। 2টি নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। এছাড়াও আছে আমাদের মীর কাসিম আলী সাহেব, ওনার কথা স্মৃতিচারণ করতে চাই। আমি একদিন চকবাজার যে ঢাকা সেন্ট্রাল জেল ছিল যেটা, ওখানে বাইরে আমি আমার ছেলেদের সঙ্গে কথা বলতেছিলাম। জেলে তো অনেক কদিন ছিল যারা আমাদের সঙ্গে কাজ করতো, তো আমাদের এই ছেলে পেলে কথা বলছি, হঠাৎ করে দেখি মীর কাসিম আলী সাহেব খুব স্মার্টলি হেঁটে চলে যাচ্ছেন। তো আমি পিছনতে ডাকলাম, ভাই কোথায় যান? ভাই যাচ্ছি, আমাকে তো চালান করে দিছে। আপনি যারা জেলে গেছেন তারা চালান সম্বন্ধে জানেন, কাকে চালান বলা হয়, কি ভয়াবহ একটা বিষয় জেলখানার ভিতরে। কিন্তু আমাকে চালান করে দিচ্ছে, আমি চলে যাচ্ছি কাশিমপুরে। ইনশাআল্লাহ আবার স্বাধীন দেশে আপনাদের সঙ্গে দেখা হবে, এই কথা উনি বলেছিলেন। স্বাধীন হয়েছে কিনা জানি না, মুক্ত আমরা হয়েছি, কিন্তু মীর কাসিম আলী সাহেব কিন্তু নাই। আমার এরকম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে অনেক স্মৃতি আছে। তাহের সাহেবের সঙ্গে আসি হরই ছিল, আমরা তো একসঙ্গেই ছিলাম অনেক দিন। কতদিন ছিলাম তাহের সাহেব? 17-18 মাস ছিলাম আমরা। তো তবে খুব কন্টিনিউয়াস ছিলাম এর সঙ্গে, যে নিজামী সাহেব এবং আমাদের মুজাহিদ সাহেব এবং দেলোয়ার হোসেন সাইদি সাহেব। এবং আমি দেখেছি একটা ঘটনার কথা আমার মনে আছে। ইফতারের সময় আর বোধহয় মিনিট 4-5 মিনিট বাকি আছে, এমন সময় আমি খেয়াল করলাম যে উনি অসুস্থ বোধ করতেছে। আমি কিন্তু ওনার জেলখানার ভিতরে ওনার ওই ব্লাড সুগার টেস্ট করতাম, ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আমি করতাম। আরও কিছু আছে যেটা আমি বলতে চাই না, বলে আবার খারাপ লাগবে, আমি এটা বলবো না। তো মোটামুটি আমি ওনাকে এবং দেলোয়ার সাইদি সাহেবকে অনেক সহযোগিতা করেছি। আমি সুস্থ ছিলাম, জোয়ান ছিলাম, ওনারা তো বয়স ছিল। তো দেখলাম যে একদিন হঠাৎ করে উনি একটু অসুস্থ হয়ে বসে পড়লো চেয়ারের মধ্যে। আমরা একটু হাঁটছিলাম বারান্দার মধ্যে,
তারপর দেখলাম যে ওনার কপালে ঘাম ঝরতেছে, জমতেছে। তা আমি তো ডায়াবেটিক পেশেন্ট, আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট ছিলেন। আমি ডায়াবেটিক পেশেন্ট দেখলে বুঝে ফেলি যে ওনার তো সমস্যা হচ্ছে। তো উনি বললেন, ভাই আমার একটু মাথাটা ঘুরতেছে। তা আমি তাড়াতাড়ি মেশিনটা আনলাম, সুগার মেপে দেখি, যেটা এখানে যারা ডাক্তার আছেন তারা বিশ্বাস করবেন না, এটা হলো বাস্তব। ওনার সুগার লেভেল তখন 2.5। সবচাইতে সর্বোচ্চ ঝুঁকি। ইফতারের সময় আছে মাত্র 3 মিনিট কিংবা আরও কম। আমি বলছি, ভাই আপনি এই ঝুঁকিটা নিয়েন না, আপনি এক্ষুনি চিনি খেয়ে আপনি কী করেন, আপনার রোজাটা ভাঙেন। আপনি এই অবস্থায় কিন্তু আপনি ফেন্ট হয়ে যাবেন, আপনার বাঁচানো যাবে না। কিন্তু কোনো পরিস্থিতিতেই ওনাকে আমি মানে চিনির শরবত খাওয়াতে পারি নাই। উনি কিন্তু ইফতারের টাইম হলো, উনি চিনির শরবত খেলেন এবং আরও একটু অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে ডায়াবেটিক পেশেন্ট তো ধীরে ধীরে রিকভারিও করলেন, ভালো হলেন। তো ওনাকে আমি বললাম যে ভাই আপনি এরকম, হুজুর আপনি, আমি ভাই বলতাম, সরি, ওনাকে আমি হুজুর বলতাম, হুজুর এই ধরনের ঝুঁকি কখনো নেবেন না, 4 হয়ে গেলেই আপনাকে কিছু খেতে হবে। তো এটাই বললাম যে ওনার যে একটা জোর ছিল, মানসিক জোর, ইমানি জোর ছিল, এটা আমি ওনার একদম চাক্ষুষ একটা প্রমাণ ওনার কাছ থেকে আমি পেলাম। এছাড়াও ওনার সঙ্গে আমি রাজনৈতিক, সামাজিক বহু আলোচনা করেছি। আমি দেখেছি ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান অপরিসীম। আমি এটা আমার মনে আছে। আবার ওদিকে সিদ্দিকুর হোসেন সাইদি সাহেব, উনি তো আমার প্রতিবেশী ছিলেন, এখনও আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, উনি কিন্তু আমার প্রতিবেশী। শহীদ বেগনার বাসা ছিল, আপনি জানেন হয়তো। আর মুজাহিদ সাহেবের সঙ্গে আমার মোটামুটি রাজনৈতিকভাবে লেগেই থাকতো, মিলতো না মোটেই। ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক চলতেই থাকতো। যাই হোক, হাসি কান্না দুঃখ বেদনার মধ্যে আমাদের সময়গুলো কেটে গেছে। তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে ইতিহাস, তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে গল্প, ভালো লাগার গল্প। ওই সময় কষ্ট করেছি, আজকে ভাবতে ভালো লাগে আমাদের সকল কষ্টের ফসল 5 তারিখে আমরা ঘরে তুলে নিয়েছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার শ্রদ্ধেয়জন মুরব্বী শফিকুল ইসলাম সাহেব, আমরা এত কষ্ট করলাম, আন্দোলন করলাম, মিছিল করলাম 17 বছর। এই 17 বছরে আন্দোলনের ফসলে আমরা এটুকু লাভ করেছি আমরা, যে আজকে আমরা আগে বলতাম হাসিনাবিহীন বাংলাদেশ চাই, আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি। এখন আওয়ামীবিহীন বাংলাদেশ করতে হবে। আওয়ামী লীগ আর ভদ্রলোক, আওয়ামী লীগের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর এরাই হলো আওয়ামী লীগ। তো আজকে ভাই আওয়ামী লীগ চলে গেছে, আমরা ভেবে খুব খুশি হই, ভাবি, কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এদের চর অনুচর এখনো বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, পুলিশ, মিলিটারি, যেখানে যা বলেন এদের চর সব কিন্তু রয়ে গেছে যথাস্থানে রয়ে গেছে। এদেরকে রেখে কোনো পরিস্থিতিতেই আপনি পরিপূর্ণ গণতন্ত্র বাংলাদেশে কায়েম করতে পারবেন না, কারণ ষড়যন্ত্র চলছে। উনি বলছেন, একবার ইউনূস সাহেবকে বললেন কি চুপানি দিতে হবে, ইয়ের মধ্যে এই পদ্মাতে চুপানি দিতে হবে। আমার নেত্রীকে বললেন, দেশনেত্রী বেগম খালেদাকে বললেন টুপ করে ফেলে দিতে হবে। এই যে কথাগুলো এখন, সেদিন বললেন চট করে চলে আসতে পারি যে কোনো সময়। এই যে কথাগুলো,
এগুলাকে হেসে উড়িয়ে দিলে হবে না। আর যাই হোক, ওরা কখনোই এই অবস্থায় ছেড়ে দেবে না। ওরা কিন্তু এখনো ওদের ষড়যন্ত্র চলছে, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাদের উপরে বিভিন্ন সিস্টেম চালু করতেছে। আপনারা খেয়াল করে দেখবেন, আজকে এই থিওরি আসে, পরশুদিন ওই থিওরি আসে, এক একটা থিওরি এক একদিন আসে। আপনি খেয়াল করেছেন ব্যাপারটা? থিওরি কিন্তু আসে, এই থিওরি আবার দুর্ভাগ্য হলো যে আমাদের মুখ থেকে বের হয়, কারণ আমাদের কারো না কারো মুখ দিয়ে কথাগুলো আমরা বের করে দেয় ওরা। এই থিওরি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ গিনিপিগ না, বাংলাদেশ কোনো টেস্ট করার রাজনীতি দেশ না, যে আমাদের দিয়ে ইঞ্জেকশন দিয়ে টেস্ট করবেন যে ইঞ্জেকশন দিলে কাজ হয় কি না। এখন কিছু কিছু লোক কিছু কিছু থিওরি নিয়ে মাঠে নেমেছে, কাজকর্ম করছে, বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছে। আমি জানি না আমার কথা শুনলে ওনারা আঘাতপ্রাপ্ত হবেন কি না, হলে হতেও পারেন, ইচ্ছা হয়ে যায় না, কারণ কথা বলার অধিকারটা আদায় করেছি, তো অনেক পরিশ্রম করে আদায় করেছি। যারা পরশুদিন জন্ম হয়েছে তারা আজকে আমাদের পরিশ্রমের মূল্য বুঝবে না। তারা বুঝবে না যে সাইদি সাহেব, নিজামী সাহেব, মুজাহিদ সাহেব ওরা জীবন দিয়ে গেছে, এটা বুঝতে পারবে না। এবং আমাদের বিএনপি শত শত নেতা কর্মী জীবন দিয়ে গেছে, এখনো জেলে আছে, এখনো মামলা আছে। ভাই, আমার বিরুদ্ধে এখনো মামলা আছে প্রায় 100টার উপরে এখন পর্যন্ত। তারপরও শান্তি আছে যে গ্রেপ্তার তো হব না, আর যাই হোক এই মুহূর্তে তো একটু শান্তি আছে ভিতরে। তো ভাই, যেটা বলছিলাম যে আজকে এই যে জামাত ইসলাম, এই যে বিএনপি এবং আরো অন্যান্য দল, আমরা সকলে মিলে বিভিন্নভাবে কথা না বলে যদি একটা কথা আসতে পারি, একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, কথা বলতে পারি, দেশটাকে গঠন করতে, তখন দেশটা পুনর্গঠিত হবে। নইলে এই দেশটাকে কিন্তু নিয়ে সারা জীবন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু খেলতেই থাকবে। এটা কখনোই হতে দেওয়া যাবে না। 5 তারিখে আমাদের একটা শিক্ষা হয়েছে, সেই শিক্ষাটা কি? সেটা হলো অন্তত ভারত জেনে গেছে যে বাংলাদেশের স্বার্থে এই দেশের সকল শ্রেণীর জনগণ একসঙ্গে হয়ে যায়, সবাই ইস্পাত কঠিন ঐক্য চলে আসে বাংলাদেশের জনগণের মধ্যে। তো ভাইরা আমার, আমি আজকে আপনাদেরকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গত রাত্রে আপনাদের এখানে আসার কোনো ব্যাপারে কথা হচ্ছিল, তখন আমি কথা বললাম যে আমি কিন্তু কালকে একটু ওই জামাত ইসলামের মিটিংয়ে যাবো, বলে যান, আমার সালাম দিয়েন, শুভেচ্ছা দিয়েন আমি সবাইকে। আমি তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আশা করছি বিগত দিনে কোনো এক সময় হয়তো হয় নাই, আমরা একসঙ্গে হতে পারি নাই, কোনো এক সময় হয়তো একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে তাড়িয়েছিলাম, এবং আমরা আগামী দিনে সকল সময়ের জন্য দেখিয়ে চেষ্টা করে পারি কিনা। আল্লাহর অসাধ্য কিছুই তো নাই পৃথিবীতে। একসঙ্গে হয়ে এই দেশটাকে আবারও সুন্দর করে পুনর্গঠিত করতে পারি কিনা। আল্লাহর রহমতে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। এখন সম্ভবত কিছু চোরের অভাব হয়ে গেছে, চোর আর নাই এখন বাংলাদেশে। চোরগুলো সব চলে গেছে, আর না জেলের ভিতরে আছে। তো আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম, এখানে অনেকেই বক্তব্য রাখবেন। তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমি কালকে বলেছিলাম, একটা কথা বলে শেষ করছি আমি, তারা খুব আন্তরিকভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি প্রথমেই বলেছিলাম যে এই যে যাদের রোগী বুঝার যে তোমরা অনুষ্ঠানটা করতেছো, যারা করেছিল তাদের বিরুদ্ধে মামলা করছো তোমরা এ পর্যন্ত, মামলা করে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। 40 বছর পরে যদি শেখ মুজিবের বিচার হয়,
80 বছর পরে হলো এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আমি মাওলানা নিজামী সহ যাদেরকে অকারণে অন্যায়ভাবে জেলখানার ভিতরে ফাঁসি দেওয়া হয়েছে, আমি তাদের আত্মার সকলের মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য মৃত্যুর জন্য যারা দায়ী, যে সমস্ত জজ, যে সমস্ত বিচারক, যে সমস্ত পুলিশ, যে সমস্ত ম্যাজিস্ট্রেট ওই সময় ছিল, তাদের সকলকেই বিচারের আওতায় আনার জন্য আমি আপনাদেরকে দাবি জানাবো। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, আপনারা সবাই ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।